অমিত শাহের পাল্টা জনতা দরবারে চার্জশিট প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। 15 পাতার চার্জশিট পেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগের জবাব দিয়েছেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা। শনিবার তৃণমূল ভবনে অমিত শাহের পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল। চার্জশিটের শীর্ষ নাম মোটা ভাই জবাব চাই। অমিত শাহের এই চার্জশিট পেশকে উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের সঙ্গে তুলনা করেছেন ব্রাত্য বসু। বলেছেন, বিচারক ও আসামি যখন একই আসনে বসে তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়, অমিত শাহের চার্জশিট পেশ ঠিক সেই রকমই। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে অমিত শাহের অভিযোগের প্রত্যুত্তরে ব্রাত্য বসু বলেন, এসআইআর হলেও বিজেপির চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছে, তার হুঁশিয়ারি ওই পেরেক তারা উপড়ে নেবেন। আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট, আপনার দপ্তর বলছে যে নারী সুরক্ষায় সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। কটা ঘটনা ঘটেছে সেখানে মহিলাদের উপর? দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। তিনটেই বিজেপি শাসিত রাজ্য। আমাদের বকেয়া টাকা বছরের পর বছর আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কাদের জন্য পাল্টালো? আর ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? ভোট যুদ্ধের আগে প্রচারের সরগরম বঙ্গ। এদিন কলকাতায় বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে শাসক শিবিরের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সীমান্তে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল সহ একাধিক ইস্যুতে আক্রমণ করা হয়েছে। এর ঠিক পরেই শাহী চার্জশিটের পাল্টা তৃণমূলের তরফেও চার্জশিট পেশ করা হলো। মোটা ভাই জবাব চাই নামে 15 পাতার চার্জশিট পেশ করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা। স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে স্বাভাবিকভাবে বঙ্গ রাজনীতিতে আবারও একবার নির্বাচনের প্রাক্কালে একটি আলোচনার বিশেষ কেন্দ্রবিন্দুতে চলে এলো এই চার্জশিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 35 পাতার চার্জশিট পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাশাপাশি দেখা গেল 15 পাতার চার্জশিট পেশ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অভিযোগ তুলে তৃণমূল। এই বিষয়ে আমরা কথা বলবো, এই বিষয়ে এই চার্জশিট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে, বোঝার চেষ্টা করব। দাদা, প্রথমে যে বিষয়ে প্রশ্নে আসব, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় বারবার বলেন যে সমগ্র বাংলার যেখানে যে প্রার্থী দাঁড়াক, মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখেই নির্বাচনে আসেন মানুষ এবং তাকে দেখেই ভোট দেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হয় সমগ্র দেশ জুড়ে বিজেপির একটি মুখ, তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এক্ষেত্রে দেখা গেল বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে চার্জশিট পেশ হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। এটা কেন? কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট না এনে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট আনা হলো? হ্যাঁ, দেখো অপরূপা, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগনামা, যে 14টি বিষয় নিয়ে নাম দেওয়া হয়েছে, এবং এইটা কিন্তু একটা প্রপার প্ল্যানিং করে বিজেপি অনেক আগে থেকেই এটা করে রেখেছে। 2-3 দিন আগে জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি, এবং অমিত শাহের হাত দিয়ে সেই চার্জশিট প্রকাশ হবে। তড়িঘড়ি তৃণমূলের তরফেও, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই অভিযোগনামা অর্থাৎ চার্জশিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রকাশ করবেন, তাই তড়িঘড়ি অমিত শাহকে আক্রমণ করে মোটা ভাই জবাব চাই এই এই শিরোনামে তারাও কিন্তু একটা চার্জশিট পেশ করেছে। এখন প্রথমত আগে হচ্ছে এই চার্জশিটে কি আছে, আমি যদি একটু এটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে যদি দেখি বিজেপি 14টা
বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় গত 3টে টার্মে 15 বছর তিনি ক্ষমতায় রয়েছেন, এই বাংলার ক্ষমতায় রয়েছেন। তো এই বাংলার ক্ষমতায় রয়েছেন 3টে টার্মে, অর্থাৎ 15 বছর। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক ভালো কাজও যেমন করেছেন, এবং সরকার চালাতে গেলে বিরোধীদের অভিযোগ থাকে, সেই রকম বহু বিতর্ক আছে, অভিযোগ আছে, সেটাও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বা তৃণমূল সরকারের বিরুদ্ধে মূল অভিযোগ কিন্তু বিভিন্ন বিষয়ে দুর্নীতি, সেটা চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরো নানান বিষয় আমরা জানি সেগুলো রয়েছে। তো এই 14টা বিষয় তারা সিলেক্ট করেছে, যে 14টা বিষয়ের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে যেগুলো ছিল সেটা ছিল হচ্ছে যে দুর্নীতি এবং কেলেঙ্কারি প্রথমত, দ্বিতীয়ত ছিল যে প্রশাসনের নৈরাজ্য এবং রাজনৈতিকভাবে যে অপশাসন, তারপরে আইন শৃঙ্খলার অবনতি, গণতন্ত্রের উপরে হামলা, নারী নিরাপত্তাহীনতা, শিল্পের সামগ্রিক যে পশ্চিমবঙ্গের শিল্পের সামগ্রিক অবনতি, এবং কৃষি ও কৃষি ব্যবস্থা অবনতি, স্বাস্থ্য পরিষেবায় তীব্র সংকট, শিক্ষায় দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার তলানিতে, তারপরে অন্যতম পীঠস্থান, ভারতবর্ষের মধ্যে অন্যতম পীঠস্থান এই সংস্কৃতি কেন্দ্র হচ্ছে এই বাংলা। সেই বাংলার সংস্কৃতি আজ ধ্বংসের মুখে। উত্তরবঙ্গের প্রধান সমস্যা নানান চা বাগান, এবং চা বাগানের সমস্যা নিয়েও তারা এই বিষয়টা রেখেছে, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মধ্যে সবসময় একটা কথা উত্তরবঙ্গের মানুষরা বলেন যে বঞ্চিত উত্তরবঙ্গ, এবং যার জন্য উত্তরবঙ্গের বেশ কিছু সাংসদ, বিশেষ করে বিজেপি সাংসদরা, তারা কিন্তু বহুবার বাংলা ভাগের পক্ষে, তারা উত্তরবঙ্গ নিয়ে আলাদা চেয়েছেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক, এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। তাই এই যে উত্তরবঙ্গের একটা বঞ্চনা সেটা, এবং আরেকটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জায়গাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলো, এটাকে এরা রাঢ়বঙ্গ বলা হয়। এইখানে একটা প্রাকৃতিক সম্পদ, কয়লা, বালি, পাথর, এই সমস্ত রয়েছে, এবং এই নিয়ে একটা সিন্ডিকেট, এটা একটা বড় অভিযোগ। এবং সেই সঙ্গে হচ্ছে এই শহর কলকাতার পরিবেশ থেকে শুরু করে মেট্রোর প্রকল্প, নানা কিছু, জমি জট, এই সমস্ত কিছু নিয়ে শহরের যে উন্নয়ন থমকে রয়েছে, এই 14টা বিষয় কিন্তু তারা তুলে ধরেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন জানা গেল যে অমিত শাহ এই 14টা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 15 বছরের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করবেন, তাই অমিত শাহকে তারা টার্গেট করেছেন, এবং সেখানে তারা শিরোনাম দিয়েছেন মোটা ভাই জবাব চাই বলে। তারা যে বিষয়গুলো বলেছে, তারা প্রথমে যেটা বলেছে যে নারী নিরাপত্তা নিয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যের একটা বিতর্ক তারা তৈরি করেছে, যেটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানে নারীরা সুরক্ষিত নয়, এটা যেমন তুলেছে, তেমন অন্যদিকে বাংলা বিভিন্ন প্রকল্পে, কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা, সেটা আটকে রেখেছে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। সেই সঙ্গে হচ্ছে উন্নাও, হাতরাস, মণিপুর, যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে, মণিপুরে আমরা জানি কি ঘটনা ঘটেছে, এবং রাষ্ট্রপতি শাসনও জারি হয়েছে, বিজেপি সমর্থিত এনডিএ সরকার সেখানে ছিল, কিন্তু সেখানে আমরা জানি কি ঘটনা ঘটেছে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। এবং উন্নাওর ঘটনা, হাতরাসের ঘটনা, সেটা নিয়ে কেন বিজেপি চুপ? পহেলগাঁও ঘটনা যেটা ঘটেছে গত বছর, সেই পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্তরা কোথায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে এসআইআর নামক যে এসআইআর এর যে চক্রান্ত, এটা বিজেপি চক্রান্ত, এবং বিজেপি ভোটাধিকার কেড়ে নিচ্ছে, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, ন্যায় দেবে তৃণমূল, এটা বলছে। এবং মোদীর রাজত্বে বেকারত্বের যে শীর্ষে দেশ, এবং চাষিদের আত্মহত্যা, এই বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসেছে। এখন এবার যদি বলি যে হঠাৎ করে রাজনীতি করতে গিয়ে আমরা যদি দেখি, সারা ভারতবর্ষে কিন্তু বিজেপি যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সমস্ত রাজ্যেই, সেখানে তারা কিন্তু কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কিন্তু কোনো নির্বাচনে যায় না। তারা নরেন্দ্র মোদী, অর্থাৎ 2014 সাল থেকে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী হচ্ছেন যেমন দেশের প্রধানমন্ত্রীর মুখ, তেমনি প্রত্যেক রাজ্যে নরেন্দ্র মোদী
হচ্ছে মুখ, এবং তাকে মুখ করেই কিন্তু বিজেপি সমস্ত রাজ্যে ভোটে নামে। তাই এই রাজ্যেও কিন্তু 2021 সালে যদি আমরা দেখি, 2021 সালেও যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেখানে কিন্তু কাউকে তারা মুখ করেন, সে নরেন্দ্র মোদী মুখ ছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একটাই মুখ, 294টা কেন্দ্রে তিনি প্রার্থী। তো এই জায়গাটা থেকে যেটা প্রশ্ন, তারা অমিত শাহকে কেন টার্গেট করে করলো? একটা হচ্ছে যে অমিত শাহকে টার্গেট করার প্রধান কারণ হচ্ছে এসআইআর এ কিন্তু এই যে যে বিষয়গুলো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে কিন্তু অনেক কাজ এখানে হচ্ছে, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, কিন্তু নির্বাচন কমিশনে অন্য যে বিষয়গুলো, নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে জড়িত। ফলে এই অমিত শাহকে কিন্তু টার্গেট করেছে, শুধু আজকে থেকে নয়। এটা কিন্তু আমরা যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে, গত যদি 6 মাস মমতা বন্দ্যোপাধ্যায় যে যে সভাগুলো করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বা আমাদের জেলায়, সেখানে যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম টার্গেট রেখেছিলেন যে অমিত শাহকে, এবং প্রতিবারেই তিনি অমিত শাহকে টার্গেট করেছেন, এবং তিনি মোদি ভালো অমিত শাহ খারাপ এরকম কমই বুঝিয়েছেন, এবং একটা সময় মানে তিনি অমিত শাহ থেকে মোদিকে সাবধানে থাকতে পর্যন্ত পরামর্শ দিয়েছেন প্রকাশ্য সভায়। তো এই জায়গা থেকেই যে অমিত শাহকেই কিন্তু প্রধানত টার্গেট করেছে, আর অমিত শাহকে টার্গেট করা মানেই নরেন্দ্র মোদীকেও বলা। তাই তারা কিন্তু যেহেতু অমিত শাহ এ রাজ্যের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগনামা নিয়ে যে কি বলে চার্জশিটটা পেশ করেছে, তাই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসে কিন্তু অমিত শাহকে টার্গেট করে এই জন্য এই চার্জশিট পেশ করলো। অনেক ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং বোঝার চেষ্টা করছিলাম যে বঙ্গ রাজনীতিতে কোন দিকে যাচ্ছে এই চার্জশিট। দেখা যাচ্ছে দুপক্ষের চার্জশিট নিয়ে নয়া তরজা শুরু হয়ে গিয়েছে বঙ্গের রাজনীতিতে। সামনে নির্বাচন, একেবারে নির্বাচন দোরগোড়ায় বলা যেতে পারে। সেখানে যেখানে প্রার্থীরা নিজে নিজে জায়গায় এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত, সেখানে কিন্তু প্রচারের হাতিয়ার হিসেবে দুপক্ষ অর্থাৎ তৃণমূল বিজেপির তরজা এবার চার্জশিটে এসে দাঁড়িয়েছে, একে অপরের বিরুদ্ধে প্রকাশিত এই চার্জশিট। এখন এই প্রভাব নির্বাচনে কতটা পড়ে, কোন দিকে যায় এই চার্জশিট, কার ভবিষ্যৎ বলে, কিভাবে নিরীক্ষা করে, সেটা কিন্তু দেখার বিষয়। শিকার হচ্ছেন।